আজকে আমার একটা বেস্ট রিড ভিডিও। তো এবছর বেস্ট রিডকে আমি ৩ ভাগে ভাগ করেছি। তাই এই ভিডিওগুলোর মধ্যে সেভাবে কোনো রেটিং রাখিনি আমি। বেসিক্যালি আমি ক্লাসিফিকেশন পছন্দ করি, কিন্তু কেন রেটিং রাখিনি সেটা এই ভিডিওতে বোঝা যাবে না। বোঝা যাবে এর পরের কোনো একটা ভিডিওতে। এবং এখানে যা, যা বইয়ের কথা বলবো এরা প্রত্যেকেই ভালো বই এবং কিনে এবং সময় দিয়ে পড়লে ওয়ার্থ অফ মানি, ওয়ার্থ অফ টাইম পাওয়া যাবে। এবং থাম্বনেলে আপনারা দেখছেন আজকে কথা বলবো মূলত নন ফিকশন এবং ক্লাসিক বেস্ট রিড নিয়ে। তো নন ফিকশন থেকে শুরু করা যাক। প্রথম যে বইটা আমি দেখাবো সেই বইটার ডিটেলটা খুব ভালো করে বলে দেবো, কারণ এই বইটার কোনো ইন্ডিভিজুয়াল রিভিউ নেই। সেটা হচ্ছে অরুণাচল গোবর্ধন জানা। এটা পত্রলেখা পাবলিশারের বই। বইটাকে একটু খুলেও দেখিয়ে দিই। বইটা খুবই ভালো বই, একটা ভ্রমণ নন ফিকশন, কিন্তু খুব সুন্দর লেখা। বইয়ের দাম আমি বলে দিচ্ছি। এমআরপি হচ্ছে 280 টাকা, আর পেজ নাম্বার হচ্ছে 144। সামনে থেকে দেখাই, খুব সুন্দর পেজ আর প্রিন্ট কোয়ালিটি। পত্রলেখার নন ফিকশন সত্যি ভালো করে পত্রলেখা, ঠিক আছে। আবারও দেখাচ্ছি, গোবর্ধন জানা, অরুণাচল প্রদেশ নিয়ে ওনার ঘুরতে যাওয়ার ঘটনা নিয়ে নন ফিকশন। এবং লেখক সম্ভবত পেশায় রসায়নের প্রফেসর বা টিচার, আমি ঠিক সেটা খেয়াল করতে পারছি না, সেগুলো লেখা আছে। এরকম প্রচুর ছবিও দেওয়া আছে ওনার ব্যক্তিগত কালেকশন থেকে। আমি একটু দেখিয়ে দিচ্ছি, দূরে ক্যামেরায় হয়তো মোটামুটি বোঝা যাবে, তবু আপনাদের জানা থাকা ভালো। খুব ভালো বই এটা। তো এটা আমার জায়গা করে নিয়েছে। আমি আবারও বলছি, এটা কোনো রেটিং নেই। এরপরে চলে যাও পরের নন ফিকশন নিয়ে। এটাকে ঠিক নন ফিকশন বলা উচিত না জীবনীমূলক উপন্যাস বলা উচিত, সেটা নিয়ে বিতর্ক চলতে থাক। কেউ হয়তো কমেন্ট করে বলবে এটা জীবনীমূলক উপন্যাস। যাই হোক, জীবনীমূলক হলেও এর উপাদান নন ফিকশনের মতো বেশ ভালো লেখা। দ্বীপ প্রকাশনার বই, দীপারুণ ভট্টাচার্যের। গল্প হলেও নয়, ম্যাজিক হলেও সত্যি। এবং কামু মুখোপাধ্যায়ের জীবনের বর্ণময় আখ্যান। বইটার দামটা আমি একটু বলে দিই, 275 টাকা। 275 টাকা, আর পেজ নাম্বার হচ্ছে 199। ওইটাকে একটু খুলেও দেখিয়ে দেবো আমি। তো এই লেখকের লেখা মোটামুটি ভালোই লেগেছে আমার, এবং এটা আমার এই নন ফিকশন এবং ক্লাসিকের এই যে বেস্ট রিড বানাচ্ছি সেই বেস্ট রিডে জায়গা করে নিয়েছে। ভালো বই। এর একটা ভিডিওতে আমি কথা বলেছি কামু মুখোপাধ্যায়ের জীবন নিয়ে, মানে জীবনের একদম গোড়ার দিকে 60-এর দশকের ঘটনা টটনা সমস্ত কিছু নিয়ে, এবং সত্যজিতের সঙ্গে ওনার কাজ করা, যেটা ওনার জীবনের খুব সিগনিফিক্যান্ট একটা চ্যাপ্টার, সেটাকে খুব সুন্দর করে দীপারুণ বাবু কভার করেছে। আমার ভালো লেগেছে। পরেরটা চলে যাব। পরেরটা হচ্ছে খুব টাফ একটা টপিক নিয়ে নন ফিকশন, ডেজের লেখা, ডেজের বই, এবং বইটার অনুবাদক হচ্ছে অ্যাঞ্জেলিকা ভট্টাচার্য, এবং বইটার লেখক হচ্ছেন ওম প্রকাশ বাল্মীকি। বইয়ের নাম হচ্ছে জুঠান। বইটা একটু খুলেও দেখাবো। এরকম দেখতে। এটা অরিজিনালি হিন্দি বই, বাংলায় অনুবাদ করা হয়েছে, এবং ওটা সামনের দিকটা এরকম। পেজ প্রিন্ট কোয়ালিটি খুব সুন্দর। ভিতরে আর ছবি সম্ভবত নেই, আমি মনে নেই, অনেকদিন আগে পড়েছি। এটা হচ্ছে ভারতবর্ষের যে কাস্ট সিস্টেম, লোয়ার কাস্টদের কিভাবে আগে করা হতো, সাপ্রেস করা হতো আমাদের সমাজে, এই সমস্ত কিছু নিয়ে ওম প্রকাশ বাল্মীকি, উনি নিজে লোয়ার কাস্টের মানুষ, দলিত, তার জীবনের ঘটনা, তার স্ট্রাগল এবং স্ট্রাগল করে এস্টাবলিশ করার ঘটনা এই বইতে লেখা রয়েছে। বইটা মোটামুটি থিকনেস আছে, আমার মোটামুটি ভালোই লেগেছে এই বইটা। জুঠানটা আমার বেশ বেশ ভালো লেগেছে এই বইটা। তো এইটা হচ্ছে আরেকটা নন ফিকশন যেটা এবছরে আমার বেস্ট রিডের জায়গা পেয়েছে। এবং এবছরে আমার নন ফিকশন, প্রেম, এগুলো একটু বেশিই রয়েছে। তার কারণ আমি তো থ্রিলার এগুলো কমিয়ে দিয়েছি, অনেক ভিডিওতে বলেছি। এরপরের বইটা হচ্ছে খুবই ভালো নন ফিকশন, সুপ্রকাশের, মিহির সেনগুপ্তের লেখা চলার পথে চলনদার। এটা স্মৃতিগদ্য বলা যেতে পারে। এরকম বইটা খুলে দেখালে এবং সামনে থেকে দেখালে এরকম। এবং ওনার জীবনকে রিশেপ করতে, মিহির সেনগুপ্তের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে, রিজুভিনেট করতে যে সমস্ত মানুষরা ইনফ্লুয়েন্স করেছেন তাদের কথা চমৎকার গদ্যে লিখে গেছেন লেখক মিহির সেনগুপ্ত। অপূর্ব অপূর্ব লেখা, অপূর্ব লেখা। এই লেখাটাকে যতই প্রশংসা করি এটাকে কমই বলা যেতে পারে। অপূর্ব লেখা, অপূর্ব লেখার কায়দা, দারুণ। মানে এই লেখাটা সুপ্রকাশের দুর্দান্ত বই। আমি একটু দাম বলে দিই, 490 টাকা দাম, আর পেজ নাম্বার হচ্ছে 254। আর সামনে থেকে দেখালে এরকম কিছু ছবি থাকতে পারে, ঠিক মনে নেই। তো এই হচ্ছে বইটার দামের ব্যাপারে। সুন্দর বই, খুব ভালো বই। নন ফিকশন একদম শেষে আমি চলে গেছি। তো নন ফিকশনের শেষ বইটা দেখানোর আগে আমি একটা কথা বলবো, এই বইটা নানা কারণে আমার কাছে খুব সিগনিফিকেন্ট, এবং আমি
গতবারের বইমেলা থেকে এটা নিয়েছিলাম। বইটা বিরাট কোনো মোটা-সোটা নয়, বইটা খুবই পাতলা বই, ৩ থেকে ৪ ঘন্টা যথেষ্ট বইটাকে শেষ করার জন্য। এবং আমি যখন বইমেলায় গেছিলাম বেঙ্গল ট্রাকার স্টলে, তো তখন আমি এমনভাবে ওদের স্টলে গেছিলাম, ওরাও আমাকে দেখে একটু কনফিউজড হয়ে গেছিলো। পুরো মনে হচ্ছে না এআই আমাকে কন্ট্রোল করছে। ঝড়ের মতো গেছি, নিয়েছি, বেরিয়েছি, বিকজ আই ওয়াজ সো শিওর যে আই হ্যাড টু টেক অনলি দিস বুক ফ্রম দ্যাট স্টল। সো আমার বেশি কিছু ভাবাভাবির ব্যাপার নেই, আমি নিয়েছি। এবার ঘটনাটা হচ্ছে, আমি বইটাকে সিগনিফিক্যান্ট এই জন্যই বলছি কারণ এই অথরের সৌরভ গাঙ্গুলির লর্ডসের ১৩১-এর মতো বইটা উনি লিখে ফেলেছেন, অর্থাৎ ওনার কেরিয়ার ডিফাইনিং বইটা উনি লিখে ফেলেছেন। কিন্তু সৌরভ গাঙ্গুলির ব্রিসবেনের ১৪৪-এর মতো ইনিংসটা এখন উনি খেলেননি, অর্থাৎ নিজের কমফর্ট জোনের উল্টো রাস্তায় হেঁটে উনি এখনো ১৪৪টা করেননি, যেটা সৌরভ ব্যাকফুটে করেছে। সৌরভ তো মূলত ফ্রন্ট ফুটের প্লেয়ার, ১৪৪টা করেছিল ব্যাকফুটে ব্রিসবেন, সেইটা উনি করেননি। কিন্তু তার একটা ইঙ্গিত এই বইতে উনি দিয়েছেন যে উনি ওনার কমফর্ট জোনের বাইরে, ওনার কমফর্ট জোনটা মূলত হচ্ছে ডার্ক, এটার বাইরে বেরিয়ে উনি লিখতে পারেন। তার একটা ইঙ্গিত এই বইতে পাওয়া গেছে। বইটা হচ্ছে মৃত্যু বিসর্পিল পিয়া সরকার। বইটা খুলে দেখা এরকম ভিতরে ছবি আছে, আমি একটু দেখিয়ে দিই। বেঙ্গল ট্রাকার বই এরকম দেখতে। বইটার পেজ খুবই খুবই সামান্য পেজ, বোধহয় ১০০ কত পেজ রয়েছে, ১৪৪। পিছনে আবার ওনার হোমওয়ার্কের অনেক সময় দেওয়া আছে, কি কি বই উনি পড়েছেন হেন তেন। ২৬০ টাকা বইটার দাম, এরকম দেখা যাচ্ছে। কভারটা ডিসেন্ট আছে মোটামুটি। এই তো এইটা হচ্ছে ব্যাপার। উনি তো নন ফিকশন খুব একটা লেখেন না, তো এই হচ্ছে মোটামুটি আমার নন ফিকশন। এরপরে আমি শুরু করছি ক্লাসিকেরগুলো। ভিডিওর দ্বিতীয় অংশ, এবছরে পড়া বেস্ট স্ট্রিট ক্লাসিক নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমে একটা বায়োগ্রাফি নিয়ে কথা বলবো। এটাও ওরকম ২-৩ ঘন্টা লাগবে পড়তে, নন ফিকশন। কিন্তু বায়োগ্রাফির ক্ষেত্রে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমার না বায়োগ্রাফি ততটা পছন্দ না, কারণ বায়োগ্রাফি ওই মানুষের সম্বন্ধে সবসময় পজিটিভ বলে, ওর নেগেটিভ সাইডগুলো অনেক সময় তুলে ধরে না। এই জন্য বায়োগ্রাফি খুব একটা পছন্দ করি না অনেক সময়, ঠিক আছে। আর অটোবায়োগ্রাফি ঠিক আছে, কারণ ও নিজের সম্বন্ধে কি বলতে চেয়েছে না চেয়েছে সেটা তার নিজের ব্যাপার, কিন্তু বায়োগ্রাফি একটু প্রবলেম আছে। কিন্তু এই বইটায় সাগরময় ঘোষের লেখার কায়দায় বইটা অনবদ্য হয়ে উঠেছে। বইটা একটি পেরেকের কথা, আনন্দ পাবলিশার্স। এটি বিধান রায়ের বায়োগ্রাফি বলা যেতে পারে। দামটাম বলছি না, আমি আনন্দের বইয়ের দামটাম বলছি না, এগুলো প্রায় সবাই জানবে, এরকম থিকনেস আছে, তো এগুলো নিয়ে বলছি না। পেজ প্রিন্ট কোয়ালিটি আনন্দের বলা নিষ্প্রয়োজন, কারণ আমার এই বেস্টসেলের তালিকায় এই মানে ক্লাসিকে অনেকগুলো আনন্দের বই জায়গা পেয়েছে, সুতরাং ওগুলো নিষ্প্রয়োজন। এই বইটা আমার খুব ভালো লেগেছে, ঠিক আছে, সাগরময় ঘোষের। এর পরেরটা না আমি কখনো পড়েছিলাম সম্ভবত, আমার পড়তে গিয়ে মনে হলো কলেজের লাইব্রেরি থেকে তুলে ২টো খণ্ডে পড়েছিলাম। আপনারা কেউ জানলে বলবেন, এই বইটা আগে ২টো খণ্ডে বেরোতে, আমার মনে হচ্ছে ২টো খণ্ডে আমি পড়েছিলাম। যাক, আবারও পড়লাম। সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়, এখানে অখণ্ড মানে সবকিছু একসাথে রয়েছে, এরম মোটা। বইটা যা লেখা রয়েছে, এই বইটা প্রথম প্রকাশ হয়েছিল তার কোনো একটা খণ্ড 1980-তে, অর্থাৎ ৪৫-৪৬ বছর পরে বইটা টিকে আছে। তা বইটার দম আছে, এটা বলতে হবে। আর সবচেয়ে বড় কথা যে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার মধ্যে না একটা মানে ওই নতুন গুড়ের সন্দেশ খাওয়ার মতো, নলেন গুড়ের সন্দেশ খাওয়ার মতো ব্যাপার আছে, একটা কিছু আছে ওনার লেখার মধ্যে, একটা মাখো মাখো ব্যাপার আছে, মানে ওই জিনিসটাই আর লাগে সেই সময়, দুর্দান্ত সেই সময়। এটা মাস্ট, মানে এটা নিয়ে কোনো জাস্ট কোনো কথা হবে না, ওভার দ্য টপ, ফাটাফাটি বইটা, কোনো কথা হবে না। আবার সুনীল গঙ্গোপাধ্যায় এত বড় ফ্যান আমি। আবার সুনীল গঙ্গোপাধ্যায় ওই স্কেলে কেউ রিচ করতে পারে, ওই মাখো মাখো ব্যাপারটা কেউ ধরতেই পারে না, কেউ ধরতে পারে না। ভ্রমণ লেখে মোটামুটি হয়। সুনীল গঙ্গোপাধ্যায় আলাদা। ছবির দেশে কবিতার দেশে, আনন্দ পাবলিশার্স। সুনীল গঙ্গোপাধ্যায় দারুণ, মানে দারুণের থেকেও বেশি হতে পারে, দারুণ টু দ্য পাওয়ার ইনফিনিটি, দুর্দান্ত, এরকম থিকনেস। ছবির দেশে কবিতার দেশে এখানে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে মার্গারেট ম্যাথিউ বলে, সেই ক্যারেক্টারটা অসাধারণ। এবং সেই ক্যারেক্টারটা নিয়ে শেষের অংশটা, যখন সুনীল আর ফাইনালি মার্গারেটের সঙ্গে দেখা করতে পারলেন না, ওটাও দারুণ, মানে দারুণ লেখা। ছবির দেশে কবিতার দেশে, দুর্দান্ত লেখা। এরপরে চলে যাব আরেকটা খুব ভালো ক্লাসিক নন ফিকশনের দিকে, সেটা হচ্ছে কালকুটের সমরেশ বসুর অমৃত কুম্ভের সন্ধানে। 1954-এ উনি কুম্ভ মেলায় গিয়েছিলেন, এবং আপনারা জানেন যে 1954 সাল হচ্ছে প্রথম মহাকুম্ভ মেলা স্বাধীনতার পর, এবং ওখানে স্ট্যাম্পিড হয়ে এলাহাবাদের ওই অঞ্চলে বহু লোক মারা গেছিল। এটা একটা প্রশাসনিক ফেলিওর বলে ধরা হয়, ভুল বলে। সেই কুম্ভ মেলা উনি অ্যাটেন্ড করেছিলেন এবং গোটা ভারতবর্ষকে এক জায়গায় দেখেছিলেন, এবং এই গোটা ভারতবর্ষকে ওনার দেখা
যে রবীন্দ্রনাথের সেই দর্শনে মিলে দিবে আর নিবে মিলাবে, ওই 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 কায়দার লেখা এটা, ওই দর্শনটা যেন একটা রিফ্লেকশন হয়েছে অমৃত কুম্ভের সন্ধানে। এই বইটা এক্সেলেন্ট বই, এক্সেলেন্ট নন ফিকশন, দারুণ লেগেছে আমার অমৃত কুম্ভের সন্ধানে। এবং মানুষকে বোঝার একটা রাস্তা পুলিশ স্টোরি পড়া, কারণ পুলিশ মানুষেরই কাজ করে, আরেকটা রাস্তা হচ্ছে নন ফিকশন পড়া, ভ্রমণমূলক নন ফিকশন পড়া। এবং তারাই হচ্ছে সঠিক ট্রাভেলার যারা ওই ডিউরিং জার্নি গল্পটা খোঁজে। শুধুমাত্র সাইট সিন করে এই ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্ট করে কতগুলো ফেসবুকে ছবি মেরে দিলাম এরকম টাইপের নয় বিষয়টা তার একটু উপরে। তো সেই ট্রাভেলিং এর গল্পটা কালকুট দুর্দান্তভাবে তুলে এনেছেন, দুর্দান্ত। এটা কোন পাবলিকেশন আমি বলে দিই, এটা মৌসুমী পাবলিকেশন, এটা অন্য কেউ ছাপতে পারে, আমি ঠিক জানি না এটা কি হয়েছে না হয়েছে। দুর্দান্ত, পেজ প্রিন্ট কোয়ালিটিও ভালো, আমি দেখিয়ে দিচ্ছি পেজ প্রিন্ট কোয়ালিটি, দুর্দান্ত, খুব ভালো বই। এরপরে বলা যেতে পারে বাংলা সাহিত্যের মহাভারতের যদি এনসাইক্লোপিডিক কোনো বই থাকে তো সেটা এই বইটা। লেখক দীপ মাহান্তি তার সোমদার গল্পে মাঝে মাঝে এই বইয়ের উল্লেখ করেন। তো পাঞ্চজন্য গজেন্দ্র কুমার মিত্র, খুলে দেখাচ্ছি, এরও দুটো পার্ট রয়েছে এরম ভাবে। তো যাই হোক, দুটো পার্টে একদম মানে মহাভারতের যা যা ঘটনা আছে সেটাকে মোটামুটি ডিকশনারির মতো করে এক জায়গায় তুলে নিয়ে এসে একদম মানে এনসাইক্লোপিডিয়া করে গজেন্দ্র কুমার মিত্র লিখে দিয়েছেন। লেখার কায়দাটাও চমৎকার, আমার বেশ ভালো লেগেছে। এবং আমি এটা আলাদা রিভিউ করেছি, সেখানে আমি বলেছিলাম যে দুর্যোধনের জন্য একটু প্রথমবারের জন্য আমার একটু খারাপ লেগেছে, কারণ দুর্যোধন কিন্তু যাই হোক না কেন লোকটা কিন্তু আনএথিক্যাল ছিল না। শেষেও বুঝে গেছিল আমি যুদ্ধটা হারবো, কিন্তু ও কোনো রকম এগ্রিমেন্টের মধ্যে যায়নি পাণ্ডবদের সঙ্গে। তার কারণ ওর যেটা টার্গেট ছিল, 100 ভাইকেও যে কথা দিয়েছিল, 99 জন মরে যাওয়ার পরও সেই কথা থেকে নড়েনি, যুদ্ধ করে মরে যাবো, কোনো ব্যাপার না। তো দুর্যোধনের জন্য আমার একটু খারাপই লেগেছে এই বইটা পড়ার পর। দুর্যোধনের একটা নতুন ইন্টারপ্রিটেশন পেয়েছি আমি, যেটা খুব আনএথিক্যাল লোকজন খুব বেশি পছন্দ করি না, মিথ্যে কথা বলা লোকজন একদমই নয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, যখন আমি ভিডিওটা বানাচ্ছি মিথ্যে কথা আর আনএথিক্যাল নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে। যাই হোক, নারায়ণ সান্যাল পরের বইটা, পরপর দুটো নারায়ণ সান্যাল দেখো। প্রবঞ্চক, দুটো বই আছে, দুটো গল্প আছে এর মধ্যে, দুটো উপন্যাস আছে। তার মধ্যে একটা হচ্ছে মোনালিসার প্রেমে, আর একটা হচ্ছে প্রবঞ্চক। এবং রেনেসা পিরিয়ডের আর্টিস্টদের নিয়ে লেখা। এবং নারায়ণ সান্যালের যে লেখার কায়দা, আন্তর্জাতিক বিষয়কে বাঙালি পাঠকের বেডরুমে ঢুকিয়ে দেওয়া, এরকম থিকনেস। ডেজের বই, দুর্দান্ত বই, দুর্দান্ত। নারায়ণ সান্যাল ওয়ান অফ মাই ফেভারিটস, দুর্দান্ত বই, দারুণ দারুণ বই। তো এই বইটাকেও আমার বেস্ট স্ট্রিটে জায়গা দিয়েছি। আচ্ছা, এখানে একটা কথা বলি, আমি যে বারবার বলছি না বেস্ট স্ট্রিটে জায়গা দিয়েছি, বেস্ট স্ট্রিটে জায়গা, ইটস আ রং স্টেটমেন্ট, ওকে। দে হ্যাভ অ্যাচিভ দেয়ার ওন প্লেস ইন মাই ভিডিও, ঠিক আছে। নারায়ণ সান্যাল হতে পারে, সুনীল গঙ্গোপাধ্যায় হতে পারে, মিহির সেনগুপ্ত হতে পারে, প্রিয়া সরকার হতে পারে, দে হ্যাভ অ্যাচিভ দেয়ার ওন প্লেস, ঠিক আছে। এটা হচ্ছে গল্প, এটা আমি কোনো জায়গা দিইনি, আমি হয়তো ওটা রং সেন্টেন্স বেরোচ্ছে আমার মুখ থেকে, সো আমি জায়গা দিইনি, ঠিক আছে। আমি জায়গা দেওয়ার কেউ নেই, নিজেরা জায়গা করে নিয়েছে। এরপরের বইটা আবারও নারায়ণ সান্যাল, ডেজের বই, 2000 সালের বঙ্কিম পুরস্কার প্রাপ্ত রূপমঞ্জরি 1 পার্ট 2 পার্ট 3 আমি কখনো পড়িনি। এখানে একটু বলে দিই যে লেখক অভিক মুখোপাধ্যায়, সেই ফুলের দলের লেখক, তার রেকমেন্ডেশন এই বইটা পড়েছি, দারুণ বই, ঠিক আছে, দারুণ বই। পরের দুটো পার্ট পড়বো, মোটা বই, অনেক মোটা। এবং এখানে বাংলার বিভিন্ন রেনেসা টেনেসা সমস্ত কিছু হটু বিদ্যালঙ্কার নিয়ে, মানে বাংলার একটা বলা যেতে পারে ইতিহাসেও তুলে নিয়ে এসছেন। এবং নারায়ণ সান্যাল লেখার কায়দা তো আমি প্রবঞ্চকেই বললাম, দারুণ, নারায়ণ সান্যালকে ভালো লাগে। সামনেটা একটু দেখিয়ে দিই এরকম, এবং খুলে দেখাই, দুর্দান্ত। তো এই বইটা আমার খুব ভালো লেগেছে। শেষ বই আবারও একটা ভ্রমণ নন ফিকশন, এবং আবারও ডেজের বই, অনেকগুলো ডেজের বই জায়গা পেয়েছে দেখছি। এবারে আমি একটু ক্লাসিক বেশি পড়েছি, অমর তীর্থ অমরনাথ শঙ্কু মহারাজ, দারুণ নন ফিকশন। 1978 সালে ওনার নন ফিকশন নয়, অমরনাথ যাওয়ার গল্প, দুর্দান্ত। এইরকম খুলে দেখালে ভিতরে ছবি আছে না নেই মনে নেই, অনেকদিন আগে পড়েছি। এবং এই লেখাই আমি পড়ে জানলাম অমরনাথে যাওয়ার একটা শর্টেস্ট রুট ছিল আমাদের দেশে। সেই রুট দিয়ে স্বামী বিবেকানন্দ অমরনাথ গেছিলেন, কিন্তু সেই রুটের একটা বড় অংশ এখন পাকিস্তানে চলে যাওয়ায় আমাদের অমরনাথ যাওয়াটা আরো বেশি ডিফিকাল্ট হয়ে গেছে। এটা আমি এই বই পড়ে জানতে পেরেছি। খুব সুন্দর লেখা, খুব সুন্দর গদ্য, কারণ নন ফিকশনের গদ্যটা খুব ইম্পর্টেন্ট। ড্রাই হয়ে গেলে বইটা টেক্সট বুকের চেহারা নিলে খুব গোলমাল হয়ে যেতে পারে, তো সেটা নেয়নি। তো এই হচ্ছে মোটামুটি ক্লাসিক আর নন ফিকশন এই দুটোর বেস্ট রিড এবছরের। কোনো র্যাঙ্ক নেই, প্রত্যেকটা ভালো বই, কিনে পড়া এবং সময় নষ্ট করে পড়ার মতন বই, নষ্ট হবে না, সময়টা ভালো যাবে।
আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিও, ততদিন ভালো থাকবেন, টাটা।